একটি গ্রামে নহর নামে একটি লোক থাকত। দেখতে তাকে খুব খারাপ ছিল, সেজন্য তার মনে খুব কষ্ট ছিল। তার মাথাতে চুলও খুব কম ছিল, আর যেটুকু ছিল তা ছিল অদ্ভুত এবং রঙিন। গ্রামের লোকেরা তাকে দেখে দূরে পালিয়ে যেত। গ্রামের ছোট বাচ্চারা তাকে দেখে হাসত আর তাকে নিয়ে মজা করত। এই ব্যাপারগুলো নহরের খুব খারাপ লাগতো। একদিন রাতে নহর তার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাকে খুব ভালো করে দেখছিল। ওর নিজের ওপর খুব রাগ হচ্ছিল, আর হঠাৎই আয়নার প্রতিচ্ছবির সঙ্গে সে কথা বলতে শুরু করলো। কি জঘন্য দেখতে তোমাকে! তোমার মুখটা দেখে কি দুঃখী আর হতাশ বলে মনে হয়। সেই জন্য এই গ্রামের কোনো লোকই তোমাকে পছন্দ করে না। তোমাকে এই মুখটা বদলাতে হবে। তোমাকে এই জঘন্য মুখটা পাল্টে অন্য মুখের আশ্রয় নিতে হবে। একটা হাস্যোজ্জ্বল আর খুশি মুখ, যাকে সবাই পছন্দ করবে। নহর তার সামনে রাখা লাল রংটিকে তুলল আর তা দিয়ে তার মুখের ওপর রং লাগাতে লাগলো। সে সেই লাল রং দিয়ে তার মুখের দুদিকে একটা বড় স্মাইল বানালো। নিজের চোখের জল মোছার জন্য পুরো মুখের ওপর সাদা রং লাগালো, আর চোখের পাতায় লাগালো কালো রং। কিছুক্ষণের মধ্যেই তার মুখটা একদম ক্লাউনের মুখের মতন বদলে গেল। নহর আয়নায় তার নিজের মুখ দেখে খুব খুশি হলো, কারণ এখন তার মুখশ্রী একেবারে বদলে গেছিল, আর তার আসল উদাস বিচ্ছিরি মুখশ্রী ওই ক্লাউনের মেকআপের নিচে লুকিয়ে গেছিল। আমার হতাশ মুখে তো হাসি ফুটেছে। আজকের পরে এই গ্রামের কোনো লোকই আমাকে দেখে আর দূরে পালিয়ে যাবে না। ছোট বাচ্চারাও আমাকে দেখে হাসবে না। কিন্তু গ্রামে নিশ্চয়ই আমার মতো আরো লোক আছে যারা নিজেদের মুখটাকে পছন্দ করে না। আমার তাদেরও সাহায্য করা দরকার। তাদেরকেও নতুন মুখ দান করা উচিত। নহর লাল রংটাকে তুলে নিল আর নিজের পকেটের মধ্যে রেখে বাইরে যাওয়ার জন্য বেরোলো। যখন সে গ্রামে পৌঁছলো তখন সে আশেপাশে কাউকেই দেখতে পেল না। নহর সেই গ্রামের মধ্যে কোনো উদাস অথবা দুঃখী লোককে খুঁজছিল, কিন্তু সে কাউকেই খুঁজে পেল না। অবশেষে সে নিজেই উদাস হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎই নহর গাছের পেছন থেকে কারোর ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেল। সে গাছের পেছনে গিয়ে দেখল যে একটি যুবক ছেলে সেখানে বসে ফুঁপিয়ে কাঁদছে। নহর তার কাছে গেল এবং জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? সেই ছেলেটি কোনো উত্তর দিল না, ব্যাস শুধুই কাঁদতে লাগলো। নহর তার পাশে বসে আবারও তাকে জিজ্ঞেস করল, কি নাম তোমার? আর তুমি এত কাঁদছই বা কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমার নাম হরিশ। আমাকে আমার মালিক কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, আর এই জন্যই আমি কাঁদছি। আরে হতাশ হয়ো না। যখন তুমি কাঁদো তখন তোমার মুখটা একদম দেখতে ভালো লাগে না। তুমি কাঁদা বন্ধ করো আর নিজের মুখে একটু হাসি আনো। দাঁড়াও, আমিই বরং তোমার মুখে হাসি ফোটাচ্ছি। সে নহরের হাতে ঝাপটা দিল, আর সেই কারণে ওই লাল রংটা মাটিতে পড়ে গেল। আপনি এটা কি করছেন? আমাকে একা থাকতে দিন। আপনি চলে যান এখান থেকে। আর এই কথা শুনে নহরের খুব খারাপ লাগলো, আর দৃষ্টির মধ্যে জমা হলো ঘৃণা। নহর ক্রোধান্বিতভাবে হরিশের দিকে দেখতে লাগলো। রাগের চোটে তার ক্লাউনের মতন মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নহরের সেই রূপ দেখে হরিশ ভয় পেয়ে গেল। হরিশ ভয় পেয়ে সেখান থেকে উঠে দাঁড়াতেই নহর তার হাত চেপে ধরে ওখানেই থামিয়ে দিল। হরিশ আরো ভয় পেয়ে গেল। তুমি আমার লাল রংটা নষ্ট করে দিলে? যাকে কোনো ব্যাপার না।
আমি তোমার মুখে হাসি ফুটিয়েই ছাড়বো। নহর তার পকেট থেকে একটা ছোট ছুরি বার করলো আর হরিশের সামনে সেটাকে নাড়াতে লাগলো। হরিশ সেই ছুরিটা দেখে অত্যন্ত ভয় পেয়ে গেল আর নহরকে কাকুতি মিনতি করতে লাগলো। আমাকে যেতে দিন, আমি আপনার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করনি। আমি তো শুধু তোমাকে খুশি দেখতে চাই। যদি তুমি খুশি না থাকতে পারো তাহলে এই গ্রামের লোকেরা আমার মতো তোমাকে নিয়েও ঠাট্টা তামাশা করবে। এসো, আমার কাছে এসো। নহর ওই ধারালো ছুরিটা হরিশের মুখের মধ্যে ঢুকিয়ে দিল আর তার গালটাকে কাটতে লাগলো। যখনই নহর ভেতর থেকে গালটাকে কাটতে শুরু করলো, হরিশের মুখ থেকে রক্ত বেরিয়ে আসতে লাগলো আর সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। নহর অন্য গালটাকেও কাটতে শুরু করে দিল। হরিশ যন্ত্রণার চোটে ছটফট করছিল। দুটো গাল কাটবার পর নহর ছুরিটাকে বার করে আনলো আর ছুরিতে লাগা রক্ত নিজের পোশাকের মধ্যেই মুছে নিল। হরিশের মুখটা খুব ভয়ঙ্কর আর ভীতিকর লাগছিল, তবে তার মুখেতে একটা স্মাইলের মতন দেখতে দাগ তৈরি হয়ে গেল। সে কাঁদছিল। হরিশের ওই রক্তাক্ত হাসি মুখটা দেখে নহর জোরে জোরে হাসতে লাগলো। হাসি মুখের ওই ক্লাউন ফেসটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু হাসতে হাসতে হঠাৎই নহরের দৃষ্টি হরিশের চোখের দিকে গেল। তুমি কাঁদছো কেন? নিজের মুখটা একবার দেখো, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। তোমার মুখটা সারা জীবনের মতো এই রকমই থাকবে। তুমি তোমার মুখটা আর কোনো দিন বদলাতে পারবে না। হরিশ কিছু বলবার চেষ্টা করছিল, কিন্তু মুখ কেটে যাওয়ার ফলে সে কিচ্ছু বলতেই পারল না। আর তখন সে তার মুখটাকে ধরে কাঁদতে লাগল। হরিশকে কাঁদতে দেখে নহরের খুব রাগ হচ্ছিল। তুমি কান্না থামাও, তোমার চোখের জল আমার অসহ্য লাগছে। হরিশ কেঁদেই চলেছিল। সহ্য করতে না পেরে নহর দৌড়ে সামনে গেল আর ওই ছুরি দিয়ে হরিশের দুটো চোখের মধ্যে ঢুকিয়ে দিল। হরিশের গলা দিয়ে একটা আত্মচিৎকার বেরোলো আর সে মাটিতে পড়ে গেল। নহর খুনির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এবার তোমার চোখ থেকে আর কোনো দিন জল পড়বে না, আর তুমি সব সময় খুশিতে থাকবে। এবার তুমি শান্তিতে শুয়ে থাকো। নহর তার ক্লাউনের মতন মুখটা দিয়ে একবার হরিশের দিকে ফিরে তাকালো আর ওখানেই তাকে মরবার জন্য ফেলে রেখে সেখান থেকে চলে গেল। আমাকে আরো অনেককে হাসাতে হবে। এবার আমি আসি। তারপর থেকে অনেক লোক ওই ক্লাউন ফেস নহরের হাতে মারা যেতে লাগলো। যাকেই সে দুঃখের মধ্যে দেখত তার পরিণতি ওই হরিশের মতোই হতো। সেই জন্য গ্রামবাসীরা রাতে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিল। পুরো গ্রাম নিস্তব্ধ আর ভয়ের পরিবেশে ঢেকে গেল। এক রাতে নহর যখন ছুরি নিয়ে গ্রামে ঘুরছিল, তখন মদন সাইকেলে করে ওখান দিয়ে যাচ্ছিল। হঠাৎই তার সাইকেলটা পিছলে গেল আর মদন মাটিতে আছাড় খেয়ে পড়ল। মদন ব্যথায় কাতরাচ্ছে দেখে নহর তার পাশে গিয়ে দাঁড়ালো। নহর এবং তার ক্লাউনের মেকআপ দেখে মদন ভয় পেয়ে গেল। নহর তার ছুরি বার করলো আর জোরে জোরে হাসতে লাগলো। তোমায় দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছো। এসো, আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি। না, দূরে যাও আমার থেকে। নহর ধীরে ধীরে মদনের দিকে এগিয়ে গেল। মদনও ভয়ের চোটে ক্রমশ পিছিয়ে যেতে লাগলো। পেছোতে পেছোতে হঠাৎই মদনের হাত একটি লোহার শলাকার স্পর্শ পেল। চুপচাপ সে সেটাকে তুলে নিল আর নহর কাছাকাছি আসতেই
সে প্রচন্ড জোরে তার পেটের মধ্যে ওটা ঢুকিয়ে দিল। নহর যন্ত্রণার চোটে জোরে চিৎকার করে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই সে শান্ত হয়ে গেল। মদন এটা দেখে খুব ভয় পেয়ে গেল, কারণ নহরের পেট থেকে এক ফোঁটাও রক্ত বেরোচ্ছিল না, আর সে বেঁচেও ছিল। মদন সে লোহার শলাকা বের করে নহরের বুকে ঢুকিয়ে দিল। তবুও নহরের শরীর থেকে এক ফোঁটাও রক্ত বেরিয়ে এলো না। নহর এটা দেখে জোরে জোরে ভয়ঙ্কর হাসতে লাগলো। মদন বুকের থেকেও ওই লোহার শলাকাটি বের করলো আর নিজে উঠে দাঁড়ালো। যদিও সে ভয় পেয়েছিল, তাও সে শেষবার আঘাত করবার জন্য ওই শলাকাটা নহরের গাল ভেদ করে ঢুকিয়ে দিল। লোহার শলাকাটা নহরের দুই গাল ভেদ করে বাইরে বেরিয়ে এলো, আর তার হাসি হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। নহর নিচে পড়ে গেল। তার মুখটা ক্রমশ পুরোপুরি সাদা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই নহর এবং তার ভেতরের ক্লাউনটার মৃত্যু ঘটল, আর পুরো গ্রাম সেই রাতেই ভয় মুক্ত হয়ে ঘুরতে বেরোলো। নহরের মৃত্যুর পর গ্রামের কোনো মানুষই কোনো খারাপ দেখতে মানুষের পেছনে লাগতে বা তাকে নিয়ে হাসাহাসি করবার জন্য অন্তত 10 বার ভাবত। আমাদেরও কারুর কমজোরি নিয়ে মজা করা উচিত নয়। থ্যাঙ্ক গড, 6 মাস পরে হলেও আমরা টিউশনের জবটা তো পেলাম। আর একটা ভালো খবর হচ্ছে যে আমরা একসঙ্গে স্কুলে চাকরি পেয়েছি। এটাই তো আমাদের সেলিব্রেশনটাকে আরো ভালো করে তুলেছে। চিয়ার্স! আজ থেকে আমাদের ভালো দিন আসতে চলেছে। আজ থেকে আমাদের পকেটেও টাকার বান্ডিল থাকবে। চিয়ার্স! এবার আমাদেরও বিয়ে হবে। চিয়ার্স! দেখ ভাই, বিয়ের কথা যেই বললাম অমনি বিদ্যুৎ চমকাতে শুরু করলো। মনে হচ্ছে আমরা অবিবাহিতই মরে যাব। আরে মুখ বিচ্ছিরি হলেও কথা তো ভালো করে বল। মজা করছি রে ভাই, কিন্তু আমার মনে হয় এবার আমাদের ওঠা উচিত। যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে বাড়ি পৌঁছতে লেট হয়ে যাবে। বাড়িতে লেটে পৌঁছলে ঘুমোতেও লেট হবে। আর তারপর কালকে স্কুলের ফার্স্ট ডে, লাল লাল চোখ নিয়ে আমাদের যেতে হবে। খুব খারাপ ইমপ্রেশন পড়বে ভাই। হ্যাঁ ভাই, ও তো একদম ঠিক কথাই বলেছে। ঠিক আছে রে ভাই, কাল সকালে দেখা হবে আবার। আরে কে ধাক্কা মারলো আমাদের? মনে হয় হাওয়ার জন্যই গেটে ধাক্কা লেগে গেছে। এসে গেছেন 3 জন। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আপনারা আসুন আমার সঙ্গে, আপনাদের সঙ্গে স্টুডেন্টদের পরিচয় করিয়ে দিচ্ছি। ছেলেরা, আজ আমাদের স্কুলে 3 জন নতুন টিচার এসেছেন। ইনি হলেন ধীরজ, ইনি হলেন রতন, আর ইনি হলেন জগৎ। আজ থেকে তোমাদের ভবিষ্যতের রাস্তা একসঙ্গে ওনারাই দেখাবেন। রতন, রতন! হ্যালো, শুনুন ম্যাডাম, কে আপনি? হ্যালো ম্যাডাম, হ্যালো। শুনুন ম্যাডাম, কে আপনি? আর স্কুলের পিছনের দিকে এখানে কি করছেন আপনি? আর এভাবে বৃষ্টিতে কেন ভিজছেন? ম্যাডাম, শুনুন ম্যাডাম।
আমাকে ছেড়ে দাও। আপনাদের কারোর ওপর সন্দেহ হলে আমাদের ইনফর্ম করবেন। আর হ্যাঁ, যতক্ষণ অপরাধী না ধরা পড়ে আপনারা এই শহর ছেড়ে কোথাও যাবেন না। যদি যেতেই হয় তাহলে আমাদের বলে যাবেন। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রতন মারা গেছে। জগৎ, তোর কি মনে হয় রতনকে কে মারলো? এটা ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। আমাদের তো কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই, তাহলে এই কাজটা কে করলো? জগৎ, চল স্কুলে যাই আমরা, যদি ওখানে আমরা কোনো প্রমাণ পাই। কিন্তু প্রমাণ খোঁজা তো পুলিশের কাজ। আরে এটা প্রয়োজন নয় যে সবসময় পুলিশের দরকার পড়বে। ওরাও তো মানুষ, হতে পারে যেটা ওনারা দেখতে পেলেন না সেটা আমরা দেখতে পেয়ে যাই। ফাইনালি আমরা প্রমাণটা তো পুলিশকেই দেবো, তাই না? ভাই তবু এখন তো রাত 12টা বাজে, সকালে তো সেই স্কুলেই যাব, তখন দেখে নেব। তুই যাবি কিনা বল। এই গেটটা খোলা কেন? মনে হচ্ছে পিয়ন তালা লাগাতে ভুলে গেছে। চল ভিতরে গিয়ে দেখা যাক। এ কি কি হলো? কেউ আমার পিঠে ছুরি মেরে দিয়েছে। প্রিন্সিপাল স্যার, আপনি আমাকে ছুরি কেন মারলেন? এটা কি বলছেন ধীরজ বাবু? এ কি তুই এসব কি বলছিস? প্রিন্সিপাল স্যার কখন তোকে ছুরি মেরেছেন? আর দেখ তোর পিঠে তো ছুরিও নেই। কি? হুম, সরি স্যার, আমি ভাবলাম যে ইটস ওকে। আচ্ছা, আপনারা দুজন এখানে কি করছেন? স্যার, রতন আমাদের খুব ভালো বন্ধু ছিল। আমরা ভাবলাম পুলিশ মনে হয় কোনো প্রমাণ মিস করে গেছে। আমরা শুধু সেটাই দেখতে এসেছিলাম, যদি আমরা কোনো প্রমাণ পেতে পারি যাতে দোষীর কাছে পৌঁছানো যায়। আমি আপনাদের মানসিক অবস্থা বুঝতে পারছি। তো কোনো প্রমাণ পেলেন? সেটাই খুঁজছি আমরা স্যার। ঠিক আছে, খুঁজুন, ততক্ষণ আমি আমার কাজটা করি। কিছু পেলি? না। কোনো প্রমাণ পাওয়া গেল? না স্যার। মনে হচ্ছে খুনি খুবই বুদ্ধিমান। আচ্ছা শুনুন, স্কুলের একটা কাজে আমাকে কাল দিল্লি যেতে হচ্ছে, এই জন্য কাল পুরোটা স্কুল আপনাদেরই সামলাতে হবে। কোনো প্রবলেম নেই তো? কোনো প্রবলেম নেই স্যার, কিন্তু ওই পুলিশকে বলতে হবে। চিন্তা করবেন না, আমি ওদেরকে ইনফর্ম করে দিয়েছি। আমার মনে হয় এখন আমাদের যাওয়া উচিত। কি হলোটা কি? হ্যাঁ, তুই থেমে গেলি কেন ভাই? হ্যাঁ, কি হলো? এটা তো আমার জিজ্ঞেস করা উচিত। কি হয়েছে? তুই থেমে গেলি কেন? আমি কোথায় থামলাম? না, কিছু না, চল। এই নিন চাবি। গার্ডকে আমি ফোন করে দেব যে কাল সকালে স্কুল আপনারা খুলবেন। এত আস্তে গাড়ি চালাচ্ছিস কেন? একটু স্পিডে চালা না।
এ কি তুই এসব কি করছিস? গাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছিস কেন তুই? আমরা আবার স্কুলেই যাচ্ছি। আমি ওখানে একটা মেয়েকে দেখতে পেয়েছিলাম যে আচমকা উধাও হয়ে গেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ওই মেয়েটাই রতনকে মেরেছে। তুই কি সব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওখানে গেলেই সব জানতে পারা যাবে। জগৎ, মেয়েটা ওখানে ওই গাছের কাছেই দাঁড়িয়েছিল। ওখানে যে লুকিয়ে আছো বাইরে এসো। আমি জানি তুমি ওখানেই লুকিয়ে আছো, বাইরে আসো। আমি তোমাকে দেখতে পেয়েছি। তুমিই মেরেছো না আমার বন্ধুকে? তুমিই মেরেছো তো? হ্যাঁ, আমি মেরেছি। ভাই, ভাই রে, এটা তো নেহা। তুই আমাদের বন্ধু হয়ে পুলিশকে গিয়ে বলবি যে আমরা বিএড এর কোশ্চেন পেপার চুরি করেছি? বলবো, কারণ তোরা চিটিং করছিস। আমরাও দেখবো তুই কি করে গিয়ে বলিস। রতনকে তো আমার শাস্তি দেওয়া হয়ে গেছে। এবার বেঁচে আছিস তোরা দুজন। সেদিন আমি পালাচ্ছিলাম, আজ তোরা দুজন পালাবি। পালা! আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তোরা ঈশ্বরের কাছে চাস, আমার কাছে না। তোদের মতন পাপীর এটাই শাস্তি হওয়া উচিত। কলকাতায় অনেক বড় বড় সঙ্গীত শিল্পীরা আছে। কথায় আছে কলকাতা সঙ্গীতের প্রাণকেন্দ্র। যেখানে গোটা শহরে গিটার পিয়ানোর ক্রেজ, সেখানেই এখনো কলকাতায় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা হয়ে থাকে। ঠিক যেরকম বীণা অনেক বছর ধরে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করত। সে এত সুন্দর বীণা বাজাতে পারত যে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে পড়ত। একদিন সে একটা চিঠি পায়। নমস্কার বর্ষা দেবী, আমি মোহন, একজন বীণাবাদক। আমি আপনার সঙ্গে প্রতিযোগিতা করতে চাই। যদি আপনি এই প্রতিযোগিতায় জিতে যান তাহলে আমি আপনার নামে নিজের বাড়ি লিখে দেব। আশা করছি আপনি অবশ্যই আসবেন। এই কেমন ধরনের লেটার পাঠিয়েছেন? এই মূর্খ ব্যক্তি কে? বর্ষা অবাক তো হয়েছিলই, কিন্তু তার নিজের শিল্পের উপর আত্মবিশ্বাস ছিল। সে ভাবল, একটা প্রতিযোগিতায় অংশ নিলে আর কি যাবে আসবে। চিঠিতে একটা ঠিকানা দেওয়া ছিল। বর্ষাকে সেই ঠিকানাতে যেতে বলা হয়েছিল। সেটা কোনো সাধারণ ঠিকানা ছিল না, এটা একটা বিখ্যাত বীণা বাদকের বাড়ি ছিল। কিন্তু এখন এই বাড়িতে মানুষ ভয় পায়। এখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কথায় আছে যে মোহনের ভূত এখনো এই বাড়িতে আছে। এসব কিছু না জেনেই পরদিন যখন বর্ষা সেই ঠিকানায় গিয়ে পৌঁছলো, তখন দরজার বাইরে একটা কুকুর জোরে জোরে চিৎকার করছিল। বর্ষা সেদিকে অতটা গুরুত্ব না দিয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। সে যেই দরজার সামনে এসে দাঁড়ালো, দরজা নিজে নিজেই খুলে গেল। এটা কিভাবে হলো? আর ঠিক তখন বর্ষার নাম ধরে কেউ ভেতরে ডাকলো। বর্ষা দেবী, চলে আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বাড়ির ভেতরে প্রথম থেকেই দুটো বীণা রাখা ছিল। একটার সামনে মোহন বসেছিল। মনে হচ্ছে আপনি একদম প্রস্তুত আছেন। অনেক বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। ভালো ভালো, কিন্তু এই কম্পিটিশনে আপনি আপনার বাড়ি কেন বাজি রেখেছেন? বর্ষা দেবী, আমার জীবন আমার শিল্প।
আমার শিল্পর জন্য যদি আমার সবকিছু হারাতে হয় তাতে আমার কোনো কষ্ট নেই। আমার জীবনে প্রথমবার এরকম পাগল শিল্পী দেখলাম আমি। এটা তো শুধু পাগলামোর শুরু। চলুন প্রতিযোগিতা শুরু করি। ঠিক আছে। বর্ষার মনে হয়েছিল মোহন কোনো বিখ্যাত বীণাবাদক। প্রত্যেকবারের মতোই বর্ষা একটা বীণা নিয়ে প্রণাম করল, তারপর বাজানো শুরু করল। বর্ষা একটা খুবই সুন্দর সুর বাজালো। যেই ও থামল, মোহন বাজানো শুরু করল। আর এভাবেই শুরু হলো দুজনের যুগলবন্দি। সেটা অনেকক্ষণ ধরে চলেছিল। বর্ষা নিজের শিল্পে নিপুণ ছিল, আর মোহনও তাই। দুজনের মধ্যে কেউই হার মানতে পারছিল না। বর্ষা বীণা বাজিয়ে চলেছিল, আর সে নিজের সুরে মগ্ন ছিল। মোহন থেমে গেল। বর্ষার মনে হলো যে মোহন হার মেনে নিয়েছে। কেউ আমার থেকে ভালো বীণা বাজাতেই পারবে না। মোহনের হাবভাব বদলে গেল, আর তার চেহারা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠল। মোহন ভূত হয়ে গেল। তুমি কি মনে করো তুমি আমার থেকে ভালো বীণা বাজাতে পারবে? আজকের পর থেকে তুমি কখনো আর বীণা বাজাতে পারবে না। মোহন নিজের দু হাত দিয়ে বর্ষার কানে খুব জোরে মারল। বর্ষার দু কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। আর তারপর মোহন একটা তলোয়ার নিয়ে বর্ষার দু হাত কেটে দিল। বর্ষাকে ওখানে ছটফট করা অবস্থায় রেখেই মোহনের ভূত অদৃশ্য হয়ে গেল। বর্ষা হাসপাতালে ছিল। তার সাথে কি হয়েছিল কেউ বুঝতে পারছিল না। তার বড় ভাই মুকুন্দ অবাক হয়ে গেল যে সে ওই ভয়ঙ্কর জায়গায় কিভাবে পৌঁছল। মুকুন্দ যখন বাড়ি পৌঁছল, সে তখন মোহনের চিঠি পেল। আর সে বুঝতে পারল যে মোহন চিঠি দিয়ে বর্ষাকে নিজের বাড়িতে ডেকেছিল। পরের দিন মুকুন্দ মোহনের বাড়ির কাছে পৌঁছল। আর যখনই সে ভেতরে ঢুকতে যাচ্ছিল, ওকে একজন মানুষ আটকে দেয়। দাঁড়াও, ভেতরে যেও না। কিন্তু কেন? ভেতরে যদি যাও তাহলে মারা যাবে। কে তুমি? আর আমাকে আটকাচ্ছ কেন? তোমার ভালোর জন্যই। যদি বেঁচে থাকতে চাও তাহলে ফিরে যাও, ফিরে যাও তুমি। সেই লোকটা গেটের সামনে তৈরি হওয়া একটা ছোট্ট বাড়িতে ঢুকে গেল, আর মুকুন্দ তার পেছন পেছন গেল। মুকুন্দ সেই বাবার কাছে গেল। কাল আমার বোন এখানে এসেছিল, আর আজকে দেখলাম ওর হাত কেটে গেছে, আর ও কানেও শুনতে পাচ্ছে না। কে করেছে ওর সঙ্গে এই সব? এটা ওরই কাজ। মোহন, মোহন আমার একমাত্র ছেলে ছিল। মোহনের শুধু একটাই নেশা ছিল, শুধু বীণা বাজাতো। ও দিন রাত নিজের সঙ্গীত সাধনা করত। বীণার এমন কোনো প্রতিযোগিতা ছিল না যা মোহন জেতেনি। ও নিজেকে সর্বশ্রেষ্ঠ বীণাবাদক মনে করত। কিন্তু একটা প্রতিযোগিতায় ওর প্রতিযোগী ছিল মাত্র 10 বছরের একটি ছেলে। ওই বাচ্চাটা শুনতে পেত না, কিন্তু মা সরস্বতীর কৃপা ছিল ছেলেটির ওপর। ওই ছেলেটি বীণা বাজাতো অতুলনীয়। ওই ছোট বাচ্চাটার কাছে ও হেরে যায়, আর সেই হারও স্বীকার করতে পারে না। আর দিন দিন ও কেমন যেন হয়ে যাচ্ছিল, পাগলের মতন ব্যবহার করত। বাবা, আমি কি করে হারতে পারি? কোনো ব্যাপার না মোহন, তুই আরো চেষ্টা কর, তুই অবশ্যই জিতবি। না, আমি হারতে পারি না, এটা ঠিক নয়। মোহন নিজেকে একটা ঘরে বন্ধ করে নিয়েছিল। ও সারা দিন ওই একটা ঘরেই বসে থাকতো। আর এক রাতে মোহন নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। সেই দিনের পর থেকে মোহনের ভূত বীণা বাদকদের বাড়িতে ডেকে তাদের দিয়ে প্রতিযোগিতা করায়। ওর থেকে ভালো যদি কেউ বাজায় তাহলে তার হাতও কেটে দেয় আর শ্রবণ শক্তি নষ্ট করে দেয়। আমি অনেক বছর ধরে এই বাড়ির বাইরে চৌকিদারি করছি, অনেককে তাড়িয়ে দিয়েছি, কিন্তু
তোমার বোনকে বাঁচাতে পারলাম না। অনেক চেষ্টা করা সত্ত্বেও মোহনের আত্মা শান্তি পাচ্ছে না। মুকুন্দ মোহনের বাড়ির ভেতরে প্রবেশ করেনি, সে ফিরে চলে এসেছিল। বাড়িতে এসে মুকুন্দ ভাবছিল কি এরকম কোনো রাস্তা কি আছে যাতে মোহনের ভূত আর কোনো বীণাবাদককে হত্যা না করতে পারে। মুকুন্দ রুদ্রকে ইমেল করল এবং তার সমস্ত অসুবিধার কথা বলল। মুকুন্দ চাইতো যে রুদ্র তার সঙ্গে মোহনের বাড়িতে যায় আর সেই মোহনের ভূতকে মেরে ফেলে। রুদ্র সমস্ত ঘটনা শুনে তৈরি হয়ে গেল। মুকুন্দ মন্দিরে একটা যজ্ঞ করে একটা বীণা দেবী মার শক্তির দ্বারা শক্তিশালী করে তুলল, আর সেই বীণা নিয়ে মুকুন্দ আর রুদ্র মোহনের বাড়িতে ঢুকল। রুদ্রকে দেখেই মোহন তাকে চিনতে পেরে গেল। মোহন প্রচণ্ড রেগেছিল। শুনলাম আপনি নাকি বীণা বাজানোর প্রতিযোগিতা করছেন, আর যে জিতবে তাকে নাকি আপনি আপনার বাড়ি উপহার স্বরূপ দেবেন। হ্যাঁ, আর তোমার মনে হয় ও আমাকে হারাবে? আমি তো জানি যে রুদ্র সর্বশ্রেষ্ঠ বীণা বাদক। দেখা যাক না। মুকুন্দ রুদ্রের সামনে সেই মন্ত্রপুত বীণা রেখে দিল, আর মোহনও নিজের বীণা বাজানো শুরু করলো। অনেকক্ষণ ধরে ওদের যুগলবন্দি চলতে লাগলো। তারপর হঠাৎ মোহন থেমে গেল আর রুদ্রের দিকে হাঁটতে শুরু করল। আর তখনই মুকুন্দ রুদ্রের বীণাটা তুলে নিয়ে মোহনের হাতে দিয়ে দিল। বীণাটা ধরার সাথে সাথে মোহনের ভূত চমকে উঠল। সেই ভূত আর্তনাদ করা শুরু করলো। আজ পর্যন্ত অনেক শিল্পীর হাত কেটে দিয়েছো তুমি, কিন্তু আর না, তুমি আর কাউকে কিচ্ছু করতে পারবে না। আর্তনাদ করতে করতে মোহনের ভূত সেই বীণার ভেতরে ঢুকে গেল, আর তারপর সেই বীণাকে ওরা লাল কাপড় দিয়ে ঢেকে দিল। মোহনের ভূত এখন আর কারোর কোনো ক্ষতি করবে না। ধন্যবাদ বাবা, অনেক অনেক ধন্যবাদ। শেষ অবধি মোহন তার কাঙ্ক্ষিত মুক্তি পেল। সেই বীণাকে গঙ্গার ঘাটে এনে জ্বালিয়ে তার অবশিষ্টাংশ গঙ্গার জলে মুকুন্দ ভাসিয়ে দিল। সাবধান করছি, সাবধান করছি, আমার দিকে এক পাও বাড়াবে না, নইলে নইলে আমি কিন্তু ছুরি দিয়ে মারবো তোমায়। চলে যাও এখান থেকে, ছুরি দিয়ে মেরে ফেলবো তোমাকে আমি। আরে দাঁড়াও দাঁড়াও, এসব তুমি কি করছো? আরে আমি তোমার স্বামী। রতন, তুমি? এই কেমন মজা রতন, যদি তোমায় আমি ছুরি দিয়ে মেরে ফেলতাম তখন? তাতে কি, যদি তোমার মতো সুন্দরী বউ থাকে তাহলে আমি কেন? যে কোনো স্বামী হাসতে হাসতে প্রাণ দিয়ে দেবে। রতন, সাবধান করছি তোমাকে, দ্বিতীয়বার যদি আমার সামনে মরার কথা বলেছো না। আচ্ছা বাবা, আর বলবো না। তোমার দিব্যি। এবার শোনো তো, হানিমুনের জন্য আমি ছুটি পেয়ে গেছি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। সত্যি? সত্যি। রতন, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। কি হয়েছে? দাঁড়াও দেখছি। This is to inform you, my dear পতিদেব, যে আমরা জল আনতে ভুলে গেছি। নট টু ওয়ারি, এই জঙ্গলের মধ্যেই একটু দূরে একটা ছোট্ট নদী আছে, আমি ওখান থেকে জল নিয়ে আসছি। তারপর সামনে গিয়ে কুলিনের ব্যবস্থা করব। তুমি এখানেই দাঁড়িও। এই মেয়েটা তো আমার থেকেও বেশি সুন্দরী। ওর হাতের বালা এটা প্রমাণ করছে যে ওর নতুন নতুন বিয়ে হয়েছে। এই মেয়েটাই যদি এত সুন্দরী হয় তাহলে ওর বর কত হ্যান্ডসাম হবে।
আমি যদি ওর শরীরটাকে দখল করে নিয়ে ওর বরকে সারা জীবনের জন্য যদি সম্পূর্ণভাবে নিজের করে নিই, আরে রে, এ কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কোথায় তুমি? কোথায় গেলে? আহ! কি মিস্টার রতন, মজা শুধু তুমি একাই করতে পারো? কি বলো তো তুমি? এটা কোনো মজা করার সময়? আমার তো এক্ষুনি হার্ট ফেল হয়ে যেত। স্যার, আপনার রুম 202 এর চাবি। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তুমিও স্নান করে নাও, সারা দিনের ক্লান্তি চলে যাবে। কিন্তু তুমি ফিরে আসার আগে যদি আমি ঘুমিয়ে পড়ি, তার জন্য আগে থেকেই সরি বলছি। খুব জোরে খিদে পেয়েছে, আর খিদে মেটানোর জন্য আমাকে শিকার করতে হবে। কে কে এখানে? বাঁচাও, বাঁচাও আমাকে! এই ডাইনির হাত থেকে বাঁচাও আমাকে! বাঁচাও! চিৎকার কর, আরো চিৎকার কর। এক তো দরজা বন্ধ, আর তারপরে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তোকে কেউ আসবে না বাঁচাতে, আর আমি এসেছি তোর শিকার করতে। বাহ, খুব মজা পেয়েছি। ভীষণই সুস্বাদু খাবার ছিল। আরে কি হয়েছে পতিদেব, উঠে গেলে কেন? আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? এখন রাত 2টো বাজে। বাবা, আমি একটু চোখের আড়াল হতেই এত চিন্তা করছো? এত ভালোবাসো তুমি আমায়? শোনো, এটা মজা করার সময় নয়। কোথায় গেছিলে তুমি? আচ্ছা, তোমার মুখে লাল লাল কি লেগে আছে? আসলে ঘুম আসছিল না, তাই একটু ঘুরতে বাইরে চলে গেছিলাম। আর বাইরে একটা মশা আমার মুখের কাছে বসে আমার রক্ত চুষছিল। আমি ওকে মেরে দিয়েছি, তাই রক্ত লেগে আছে হয়তো। এখন প্রশ্ন করতে থাকবে নাকি ঘুমোবেও? চলো। সূর্য মাথার উপর উঠে গেছে, কিন্তু ভোলা কোথায় কিছুই খবর পাওয়া যাচ্ছে না। কোথায় আছে ভোলা? স্যার, কিচেনে রাত্রেবেলা না অনেক ইঁদুর ঘোরাঘুরি করে, তাই ও ইঁদুরগুলোকে মারার জন্য রাত্রে কিচেনেই ঘুমিয়ে পড়েছিল। কিচেনে ঘুমিয়েছিল তো কি হয়েছে? কিচেনকে ওকে খেয়ে নিয়েছে, নাকি সব ইঁদুর মিলে ওকে ঘর থেকে নিয়ে চলে গেছে? বলো। আসতে দাও ওকে, চাকরি থেকে বের করে দেবো আজকে আমি ওকে।
ভাই ভোলা, তুই কোথায় যে গেলি? আরে বা, পেয়ে গেছি শিকার। আরে যদি যাবারই ছিল তাহলে তোর এই প্রিয় বন্ধুকে তো সঙ্গে নিয়ে যেতে পারতিস। তোমার ইচ্ছে পূরণ করতে চলে এসেছি পবন। ভীষণ মজা পেয়েছি। এই হোটেলের চাকর বাকররা ভালোই খাবার দাবার খায়। প্রথমে ভোলাকে পাওয়া গেল না, এখন আবার পবন। এমনিতে এরা যাচ্ছেটা কোথায়? খবর তো নিতেই হবে। আজ আমাদের বিয়ের পুরো 1 মাস পূর্ণ হয়েছে, বুঝলে? আরে কি গো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কিছু না রতন, আসলে আজকে একটু বেশি ঘোরাঘুরি হয়েছে না, তাই ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় আমাদের ঘুমানো উচিত। মহারানী যা বলবেন। আজ যাই হয়ে যাক না কেন, আমি সত্যটা কিন্তু খুঁজে বের করবই, যে আমার হোটেলের লোকেরা কোথায় উধাও হয়ে যাচ্ছে। আরে স্যার, আপনি যা খোঁজ করতে চান সেটা আপনি করুন গিয়ে, কিন্তু এখন আমাকে আপনি যেতে দিন। ভীষণ ঘুম পাচ্ছে স্যার আমার। চুপচাপ বসে থাকো আমার কাছে, না হলে কালকে আমাদের দুজনের মধ্যে যে কেউ গায়েব হয়ে যাবে। স্যার, এসব কি? আমাদের হোটেলে ডাইনি? তার মানে হচ্ছে পবন আর ভোলাকে এই ডাইনি উধাও করেছে। ও আবার ওদের দুজনকে মেরে ফেললো না তো? ও মা গো মা! আরে বা, আজকে একজন নয়, দুটো মানুষ আমার শিকার হবে। আজকে তো না চাইতেই এই সুবর্ণ সুযোগ পেয়েছি আমি। পালাও পালাও, হোটেলে ডাইনি আছে, পালাও! আরে বাবা, পালাচ্ছ কোথায়? আগে আমার খিদে তো মেটাতে দাও, আমার অর্ডারটা তো লিখে নাও। এই আওয়াজ কিসের? আরে ছেড়ে দাও ডাইনি, আমাকে ছেড়ে দাও! আরে কেউ তো বাঁচাও আমাদের, বাঁচাও এর হাত থেকে! এই ডাইনি, তুই ওদের ছেড়ে দে, না হলে আমি তোকে মেরে ফেলবো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়! আমি বললাম ছাড় আমাকে। ও, তুই আমাকে মারবি? তার আগে সবার প্রথমে তোকে খেয়ে ফেলবো। জয় বজরংবলী। আজকে তো চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো আর সবাইকে মেরে ফেলবো। ও গড, ও আমার স্ত্রীর ওপর ভর করেছিল। আচ্ছা, তুমি 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 ঠিক আছো তো? ডাইনির হাত থেকে আমাকে বাঁচানোর জন্য তোমায় অনেক 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 ধন্যবাদ পতিদেব, ধন্যবাদ। রাহুল, একটা 16 বছরের বাচ্চা, নিজের ঘরের বিছানার উপর বসে আছে। তার ঘরের দেওয়ালে পাবজির পোস্টারে 6 লাভ। রাহুল নিজের মোবাইলে পাবজি খেলতে থাকে। ঠিক তখনই রান্নাঘর থেকে তার মার গলার আওয়াজ শোনা যায়। এই পাবজির পৃথিবী থেকে বেরিয়ে আয় আর দেখ আসল পৃথিবীতে কি কি ঘটছে। স্কুল থেকে সব সময় তুই পড়াশোনা করছিস না সেরকম রিপোর্ট আসছে। বন্ধ কর এই খেলা আর পড়তে বস এখন। রাহুল মায়ের কথা অগ্রাহ্য করে বলল,
মা, পাবজি খেলে যে মজা আসে না, সেটা আর কোনো খেলায় আসে না। 10 মিনিট দাঁড়াও না, তারপর আবার পড়ছি। ঠিক তখনই রাহুলের ফোনে একটা মেসেজ আসে আর তার স্ক্রিনে ফুটে ওঠে পাবজি ব্যান্ড ইন ইন্ডিয়া। রাহুলের চোখে মুখে রাগ আর দুঃখ ফুটে ওঠে। হে ভগবান, এবার আমি কি করে বাঁচবো? আমার তো পুরো জীবনটাই শেষ হয়ে গেল। রাহুল ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের মোবাইল বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। আর ঠিক তখনই ঘরের আলো জ্বলতে নিভতে শুরু করে। রাহুলের চোখে মুখে ভয় জেগে ওঠে। তাদের রান্নাঘরও আলো জ্বলতে নিভতে থাকে। তার মাও প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তাও মনে সাহস সঞ্চার করে বলে, রাহুল গিয়ে একবার চেক করে দেখ তো কি হয়েছে। মনে হচ্ছে ফিউজের কোনো একটা প্রবলেম হচ্ছে। রাহুলের মা রাহুলের ঘর থেকে খুব জোরে একটা অদ্ভুত ধরনের আওয়াজ পায়। সে তখন প্রচন্ড ভয় পেয়ে রাহুলের ঘরের দিকে এগিয়ে যায় এবং দরজা ধাক্কাতে শুরু করে। রাহুল, দরজা খোল। কিন্তু দরজা কেউ খোলে না। রাহুলের মা ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে আসে, কিন্তু রাহুলকে কোথাও দেখা যায় না। মা প্রচন্ড ভয় পেয়ে যায়। রাহুল, রাহুল। একটা ঘন জঙ্গলে রাহুলের চোখ খোলে। রাহুল চমকে উঠে চারিদিকে তাকিয়ে দেখে চারিদিকের আবহাওয়া ভয়ঙ্কর এবং অদ্ভুত রকম। আমি এখানে কি করে এলাম? এত ঘন জঙ্গল। মা কোথায়? মা, মা। ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। রাহুল ঘুরে তাকিয়ে দেখে তার সামনে একজন অত্যন্ত শক্তিশালী লোক আর্মির ড্রেস পরে তার দিকে বন্দুক তাক করে এগোচ্ছে। রাহুল চিৎকার করে আর সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে আর একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তার জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল। সে লুকিয়ে লুকিয়ে মাথা ঘুরিয়ে পেছন দিকে তাকায়। সে আবার দেখতে পায় সেই আর্মি ম্যান তার দিকে এগিয়ে আসছে, যেন সে শুধুমাত্র রাহুলকে হত্যা করতেই চায়। তার চোখে মুখে আক্রোশ এবং তার মুখের উপর যুদ্ধের চিহ্ন দেখতে পাওয়া যায়। কে এই লোকটা? আর আমাকে মারতে কেন চাইছে বুঝতে পারছি না তো। আমি এরকম কি করলাম? হে ভগবান, আমাকে বাঁচাও এর থেকে, প্লিজ। ঠিক তখনই রাহুল একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পায়। কোথায় তুমি? আমাদের নতুন প্লেয়ার্সের জন্য রেডি হতে হবে, চলো। সেই আর্মি ম্যান রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। রাহুল একটু শান্তভাবে ভাবার সুযোগ পায়। তার মনে একটু স্বস্তি আসে আর সে একটা লম্বা দীর্ঘশ্বাস নেয়। রাহুল জঙ্গলের ভেতরে হাঁটতে শুরু করে আর সে দেখতে পায় একটা বড় কাঠের বাড়ির ভেতর থেকে আলো ঠিকরে বেরিয়ে আসছে। সে যখন মন দিয়ে দেখে, সে দেখতে পায় সেই বাড়ির উপরে একটা পাবজির পতাকা লাগানো আছে। রাহুল ভয়ার্ত পায়ে সেই দিকে এগিয়ে যায়। হ্যালো, কেউ আছো ভেতরে? আমাকে একটু সাহায্য করবে? কুঠির দরজা আস্তে করে খুলে যায়। রাহুল ভেতরে দেখতে পায় একটা সুন্দরী মেয়ে পাবজির পোশাক পরিধান করে একটা সুন্দর হাসি নিয়ে তাকে স্বাগত জানাচ্ছে। রাহুল দেখতে পায় তার জামার উপরে একটা ব্যাজ আছে যেখানে লেখা আছে তারা পাবজি গাইড। রাহুল অদ্ভুতভাবে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি জানো আমি কে? আর এইসব কি হচ্ছে? সারহা তাকে সমস্ত কথা বলে দেয়। রাহুল সেটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে খুব ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এর মধ্যে আমি কি করে এলাম? আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। সারার মুখে একটা রহস্যময়ী হাসি ছিল। আর তারপর রাহুলের ট্রেনিং শুরু হয়ে যায়। সারহা আর বাকি খেলোয়াড়েরা রাহুলকে ব্যাটল গ্রাউন্ডে ট্রেনিং দিতে থাকে। তারা রাহুলকে দৌড়বাজি, লাফানো, শুটিং এবং সরাসরি যুদ্ধের সমস্ত ট্রেনিং দেওয়া শুরু করে। তারা সবাই শক্তিশালী যোদ্ধা হয়ে উঠতে চায়। রাহুলকে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু ধীরে ধীরে সে একজন ভালো খেলোয়াড় হয়ে উঠতে থাকে। সে ক্লান্ত হয়ে পড়লেও তার অদম্য ইচ্ছা চোখের সামনে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি আরো পরিশ্রম করব। আর এবার যুদ্ধের দিন চলে এসেছে। সমস্ত খেলোয়াড়েরা রণভূমিতে এসে দাঁড়ায়। অ্যান্ডি আর সারহাও সেখানে দাঁড়িয়েছিল। তারা সবাই রাহুলের দিকে তাকিয়ে হাসতে থাকে। ঠিক তখনই একটা ভূমিকম্প শুরু হয় আর মাটি জল দিয়ে দুভাগে ভাগ হয়ে যায়। সমস্ত মানুষ ভয় পেয়ে যায়। সারহা চিৎকার করে রাহুলকে ডাকতে থাকে। রাহুল রণভূমির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সেও ভয় পেতে শুরু করে, কিন্তু তার মুখে একটা আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। সে সমস্ত অস্ত্রশস্ত্র নিজের সঙ্গে বেঁধে নেয়। যুদ্ধ শুরু হয়ে যায়। রাহুল
একটা গাছের আড়ালে শত্রুর অঞ্চলে লুকিয়ে বসেছিল। মানুষজনের চিৎকার আর বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছিল। রাহুল ম্যাপ চেক করে আর দেখে যে আর মাত্র 10 জনই বেঁচে আছে। আমরা রাহুলের চোখে মুখে তার আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। আমাকে এই যুদ্ধটা জিততেই হবে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে, আমি জিতেই ছাড়বো। ঠিক তখনই ধারাভাষ্যকারের কথা শুরু হয়। রাহুল শুনতে পাচ্ছে, এখনো তো 20 মিনিট হয়নি, তাড়াতাড়ি ফিনিশ করো। ঠিক আছে দাদা, লাস্টের জনকে আমি ফিনিশ করে দিচ্ছি। শেষ পর্যন্ত শুধুমাত্র রাহুল আর অ্যান্ডি বেঁচে ছিল। তারা দুজন একে অন্যের দিকে তাকায়। যুদ্ধ তখন চরম শিখরে পৌঁছে গেছে। শেষ অবধি রাহুল অ্যান্ডিকে হত্যা করে এই খেলা জিতে যায় আর অ্যানাউন্সমেন্ট হয়, উইনার উইনার চিকেন ডিনার। হে হে, আমি জিতে গেছি। হে হে। ধীরে ধীরে তার চোখ খোলে। সে উঠে বসে। পাশে রাখা জলের গ্লাস থেকে সে জল খায়, একটু নিজেকে সামলে নেয়। রাহুল নিজের ভাবনায় ডুবে যায় এবং নিজেই নিজেকে জিজ্ঞাসা করে, আরে এগুলো স্বপ্ন ছিল নাকি সত্যি? রাহুল পাবজির পোস্টারগুলোর দিকে তাকায় আর নিজের মোবাইলটা হাতে নিয়ে পাবজি অ্যাপটা আনইনস্টল করে দেয়। নিজের ঘর থেকে বেরিয়ে নিজের মার কাছে এসে দাঁড়ায়। মাকে জড়িয়ে ধরে সে। দেখা যায় মার মুখে হাসি লেপ্টে লেগে আছে আর রাহুলও শান্তির নিঃশ্বাস ত্যাগ করে। সরি মা, এবার থেকে আমি তোমার সাথে অনেক বেশি সময় কাটাবো। পাবজিকে এবার বাই বাই। রাহুল আর তার মা একে অন্যের দিকে তাকিয়ে হাসতে থাকে।